নবাব আলীবর্দী খাঁর কোনো পুত্র সন্তান ছিল না, সেই জন্য তিনি তার কনিষ্ঠ কন্যা, কনিষ্ঠ মানে ছোট কন্যা আমিনা বেগমের 23 বছরের ছেলে সিরাজউদ্দৌলাকে সিংহাসনের উত্তরাধিকারী হিসাবে মনোনীত করেন। এতে সিংহাসনের সম্ভাব্য অন্যান্য দাবিদাররা সিরাজের প্রতি অখুশি হয়ে পড়েন। অন্যান্য আরো মাসির আরো ছেলেরা আছে, তারাও দাবিদার সিংহাসনের, তো সিরাজের প্রতি তারা অখুশি হয়ে পড়েন। আলীবর্দীর বড় মেয়ে ছিল মেহেরুন্নেসা। আলীবর্দীর বড় মেয়ের নাম মেহেরুন্নেসা, যিনি ঘসেটি বেগম নামে বেশি পরিচিত। মানে ঘসেটি বেগমেরই নাম হলো আরেকটা মেহেরুন্নেসা, ঘসেটি বেগম নামে পরিচিত। তার বিয়ে হয় ঢাকার শাসনকর্তা নওয়াজিজ মোহাম্মদ খান তথা শাহমত জঙ্গের সঙ্গে। শাহমত জঙ্গের সঙ্গে তার বিবাহ হয়। তাদের কোনো সন্তান ছিল না। যেটা সন্তান ছিল সেটা কে ছিল বলছি, তাদের কোনো সন্তান ছিল না। যে ওর যে সন্তানকে মেরেছে সে কিরকম সন্তান সেটাতে আসছি। তাদের কোনো সন্তান ছিল না। তখন তারা সিরাজের ছোট ভাই ইকরম উদ্দৌলাকে দত্তক নেয়। হ্যাঁ, ইকতল উদ্দৌলাকে দত্তক নেয়। কিন্তু কিছুদিন পরেই ইকরমকে যে দত্তক নিয়েছিল, কিছুদিন পরেই ইকরম বসন্ত রোগে আক্রান্ত হয় এবং মারা গেল। বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা যায়। আগে তো বসন্ত রোগে আক্রান্ত হলে মারাই যেত, এত ভয়াবহ ভাইরাস ছিল, মারা যেত সবাই। বসন্ত, প্লেগ এগুলো বলে থেকে এখন ওষুধপত্র টিকা আবিষ্কার হলে বসন্ত এখন কোনো রোগই না, রোগী হচ্ছে 2-3 দিন থাকছে চলে যাচ্ছে। আগে বসন্ত রোগে মারা যেত, তো মারা গেছে। সন্তান হারানোর দুঃখে মৃত্যু হয় শাহমত জঙ্গের, মানে ঘসেটি বেগমের বরে শাহমত জঙ্গের মৃত্যু হয়ে যায়। বিধবা ঘসেটি বেগম একাই মতিঝিল প্রাসাদে তার স্বামীর বিপুল সম্পত্তির অধিকারী হন। তাই সিরাজ সিংহাসন লাভ করলেও ঘসেটি বেগমের ঈর্ষা হয়, হিংসা হয়। তো ঘসেটি বেগমকে যে জিজ্ঞেস করতে হবে কেন, বলে কেন? তিনি আলীবর্দীর মেজ মেয়ের পুত্র পূর্ণিয়ার শাসনকর্তা, মানে মেজ মেয়ে। বড় মেয়েকে মেহেরুন্নেসা, ঘসেটি বেগম। আর ছোট মেয়ের ছেলে হলো সিরাজউদ্দৌলা, সে কে? আমিনা। আর মেজ মেয়ের হচ্ছে গিয়ে তোর পূর্ণিয়ার শাসনকর্তা শওকত জঙ্গ। শওকত, আগে যেটা ছিল বড় মেয়ের জামাইয়ের নাম শাহমত, মেজ মেয়ে হচ্ছে শওকত জঙ্গকে সিংহাসনে বসানোর পরিকল্পনা করতে থাকে। এদের ষড়যন্ত্রে যোগদান করেন ঢাকার দেওয়ান রাজবল্লভ। আর ঘসেটি বেগমের প্রাসাদ মতিঝিল ছিল যাবতীয় ষড়যন্ত্রের মূল কেন্দ্র। কেউ নেই এখানে ষড়যন্ত্রগুলো হতো। এই খবর পেয়ে যে ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ওইখানে, এই খবর পেয়ে সিরাজ বল প্রয়োগ করে ঘসেটি বেগমের যাবতীয় ধনসম্পত্তি বাজেয়াপ্ত করেন এবং নিজের মুর্শিদাবাদের রাজপ্রাসাদে নিয়ে এসে তাকে নজরবন্দি করে রাখেন। এরপর শওকত জঙ্গের বিরুদ্ধে পূর্ণিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। শওকত জঙ্গকে, মানে যাকে সিংহাসনে বসানোর কথা চলছে, শওকত জঙ্গের বিরুদ্ধে পূর্ণিয়ার উদ্দেশ্যে যুদ্ধযাত্রা করলেও ইতিমধ্যে ইংরেজ বণিকদের সঙ্গে সম্পর্কের চূড়ান্ত তিক্ততার কারণে সে আর না গিয়ে আবার মুর্শিদাবাদে ফিরে আসতে বাধ্য হয়। শওকত জঙ্গকে হত্যা করেন সিরাজের সেনাপতি মোহনলাল। এই যে মীর মদন মোহনলাল সিরাজের বিশ্বস্ত সেনাপতি ছিল, মোহনলাল শওকত জঙ্গকে হত্যা করেন। সিরাজের সিংহাসন লাভের সময় থেকে ইংরেজদের সঙ্গে তার তিক্ততা শুরু হয়ে যায়। সিংহাসন লাভের থেকে প্রথমত সিরাজ যখন সিংহাসনে বসেন তখন চিরাচরিত প্রথা উপেক্ষা করে ইংরেজরা সিরাজকে কোনো নজরানা পাঠায়নি। এতে অত্যন্ত অপমানিত বোধ করে সিরাজ। এটা একটা কারণ ছিল যে ইংরেজরা তাকে কোনো উপরেও করে। দ্বিতীয়ত, সিরাজের বিরুদ্ধে ঘসেটি বেগম ও শওকত জঙ্গের ষড়যন্ত্রের পেছনে ইংরেজদের সমর্থন আছে। তুই যদি আমার বিরুদ্ধে যোগদান করিস, আমি কি তোকে আর ভালো চোখে দেখবো না? সেই রকম ও জানে যে ইংরেজরাও এই ষড়যন্ত্রে যোগদান করেছে, সেই জন্য সেই আরো অপছন্দ ছিল, সমর্থন করেন। তো সিরাজ অত্যন্ত বিরক্ত হন। তৃতীয়ত, ঘসেটি বেগমের প্রিয় পাত্র ছিল ঢাকার দেওয়ান রাজবল্লভের বিরুদ্ধে তহবিল তছরপের অভিযোগ উঠলে সিরাজ মুর্শিদাবাদে এসে তাকে সব হিসাব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন রাজবল্লভ ওদের দলে ছিল। রাজবল্লভের সহায়তায় ও তার বুদ্ধিতে তার পুত্র কৃষ্ণদাস প্রচুর ধনরত্ন সহ ঢাকা থেকে পালিয়ে কলকাতায় এসে ইংরেজদের আশ্রয় গা ঢাকা দেন। মানে ওর ছেলেকে, ওকে সব হিসাব বুঝিয়ে পাঠিয়ে দিল, তখন ওর ছেলে কৃষ্ণদাস, তবে রাজবল্লভের পুত্র কিন্তু কৃষ্ণদাস।
কৃষ্ণদাস ঢাকা থেকে পালিয়ে কলকাতায় চলে এসে ইংরেজদের শরণাপন্ন হয়ে গেল। ইংরেজদের শরণাপন্ন হয়ে ওদের কাছে আশ্রয় নিয়ে নিল। তোদের কাছে আশ্রয় নিয়ে নিল মানে সে সিরাজের বিরুদ্ধে। এইবারে কলকাতায় ইংরেজ গভর্নর ড্রেকের কাছে তার আশ্রয় নিল। নবাবের বাংলার নির্দেশ সত্ত্বেও, বারংবার নির্দেশ সত্ত্বেও ইংরেজরা কৃষ্ণদাসকে নবাবের হাতে তুলে দিতে অস্বীকার হয়। মানে ইংরেজদের বলেছিল ওকে আমার হাতে তুলে দিতে, কৃষ্ণদাসকে না, ইংরেজরা তুলে দেয়নি। তো সেই জন্য আরেকটা রাগ ছিল। এবারে বোঝা গেল 3টে পয়েন্ট। চতুর্থত হচ্ছে দাক্ষিণাত্যে ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব শুরু হলে তার অজুহাতে ফরাসি ও ইংরেজরা উভয়ই বাংলায় দুর্গ নির্মাণ শুরু করে। ফরাসিরাও ইংরেজরাও কখন? দাক্ষিণাত্যে যখন ইঙ্গ ফরাসি যুদ্ধ হয় তারা তখন বাংলায় দুর্গ নির্মাণ শুরু করে। সিরাজ দুর্গ নির্মাণ বন্ধ করার আদেশ দিলে ফরাসিরা তা পালন করে, কিন্তু ইংরেজরা তা অগ্রাহ্য করে, ইংরেজরা পালন করে না। এমনকি নবাবের দূত নারায়ণ দাসকেও ইংরেজদের লাঞ্ছনার শিকার হতে হয়, যা নবাবের পক্ষে অত্যন্ত অপমানজনক ছিল। আমি যদি কাউকে তোর কাছে পাঠাই বলি এটা বন্ধ করে, তুই যদি তাকেও অপমান করিস সেটা তো আমার অপমান। তাকে অপমান করেছিস মানে তুই আমাকে অপমান করেছিস, অত্যন্ত অপমানজনক। তাছাড়া কোম্পানির কর্মীরা দিল্লির সম্রাট ফারুকশিয়ার কর্তৃক কোম্পানিকে 1717 খ্রিস্টাব্দে দস্তক মানে ছাড়পত্র তাদের ব্যক্তিগত বাণিজ্য ব্যবহার শুরু করে দেবে। সব মিলিয়ে ইংরেজরা সব ক্ষেত্রে সিরাজের বিরোধিতা করতে থাকে। তাহলে এত কিছুতে সিরাজের বিরোধিতা করছে ইংরেজরা, সেই জন্য সিরাজ সিংহাসনে বসা থেকেই নবাবদের সঙ্গে সিরাজের ভালো সম্পর্ক ছিল না। এমন অবস্থায় তাদের বিরুদ্ধে কঠোর হওয়া ছাড়া সিরাজের আর কোনো উপায় ছিল না। বারবার লাঞ্ছনা অপমানিত হচ্ছে, তার কোনো উপায় ছিল না। ইংরেজ দমনের উদ্দেশ্যে প্রথমে তিনি কাশিমবাজার কুঠি দখল করে। কবে? 4 জুন। পরদিন কাশিমবাজার কুঠি দখল করে কলকাতার দিকে অগ্রসর হয়, কলকাতায় যাচ্ছে। 1756 খ্রিস্টাব্দে 19 জুন ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন সিরাজ, কলকাতা অধিকার করে নেন। তখন কলকাতা অধিকার করে নিল সিরাজ, মুর্শিদাবাদ থেকে কলকাতায় গিয়ে কলকাতা অধিকার করে নেয়। এবং নবাব আলীবর্দী খান নাম অনুসারে তখনই কলকাতার নাম হয়েছিল আলীনগর। হিস্ট্রিটা অনেক কোশ্চেন হয়ে যাচ্ছে, কিন্তু তখন কলকাতার নাম রেখেছিল আলীনগর। এরপর মানিক চাঁদকে কলকাতার শাসনকর্তা হিসেবে তিনি নিযুক্ত করে তিনি ফিরে চলে আসেন ও আবার ইংরেজরা দখল করে নেয়। তারপরে মানিক চাঁদকে তিনি বসিয়ে রেখে তিনি আবার ফিরে আসেন মুর্শিদাবাদে, তিনি আবার ফিরে আসেন। এই খবর যখন মাদ্রাজে পৌঁছালো তখনই রবার্ট ক্লাইভ আর অ্যাডমিরাল ওয়াটসনের নেতৃত্বে একটি নৌবহর কলকাতার উদ্দেশ্যে যাত্রা করে প্রায় বিনা বাধায় পুনরায় আবার কলকাতা দখল করে নেয় ইংরেজ। সেটা হয়েছিল 2রা জানুয়ারি 1757 খ্রিস্টাব্দে। ইংরেজ দখল করে নেয়। এই খবর পেয়ে আবার যুদ্ধ প্রস্তুতি নিয়ে পূর্ব ভারতে বহিরাক্রমণের আশঙ্কায় সিরাজ কয়েকদিন পর যুদ্ধ বন্ধ করে দেয়। যুদ্ধ না করে আলীনগরের সন্ধি স্বাক্ষর করে ইংরেজদের সাথে 9 ফেব্রুয়ারি। তাহলে কতই গেছিল? 4 জুনে সিরাজ কাশিমবাজার কুঠি দখল করেছিল। 19 জুন সিরাজ ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে নেয় এবং কলকাতার নাম রাখে আলীনগর। তারপরে এরা আবার তারপরের দিনই আসলো, এসে আবার সেই দখল করে নিল রবার্ট ক্লাইভ আর অ্যাডমিরাল। তারপরে আবার 2রা জানুয়ারি 1757 খ্রিস্টাব্দে পুরো কলকাতা দখল করে নিল। এই খবর পেয়ে যখন সিরাজ কয়েকদিন পর যুদ্ধ বন্ধন করে, তাহলে আলীনগরের সন্ধি কবে হয়েছিল? 9 ফেব্রুয়ারি। জানুয়ারিতে যখন দখল করে নিল 9 ফেব্রুয়ারি। সন্ধির শর্ত অনুযায়ী কি বললো ইংরেজরা কি করবে? ইংরেজরা বিনা শুল্কে বাণিজ্য করবে, মানে উপরে ওখান দেবেই না। বিনা শুল্ক যে দিত, যে প্রথমে বলেছিল আমরা এখানে বাণিজ্য করবো, দুর্গ নির্মাণ করবো, তার বিনিময়ে তোমাকে শুল্ক দেবো, তো বললো আমরা শুল্কও দেবো না। আলীনগরের সন্ধিতে এটা স্বাক্ষর হলো যে আমরা শুল্ক দেবো না, দুর্গ নির্মাণ করবে, নিজেদের নামে মুদ্রা চালু করবে। এর অনুমতি পেয়ে গেল যে আমাদের এগুলো করে দিতে হবে, করে দিল, অনুমতি দিয়ে দিল।